তো সাহস কি করে হয় আমার রওশাদ স্যারকে নিয়ে পুতুল বর বলার? কোথাকার কোন পাগল মেয়ে এসেছে রওশাদ স্যারকে ইমপ্রেস করতে? তোর মতো রাস্তার মেয়ের দিকে রওশাদ স্যার কখনোই ফিরে তাকাবে না। কথাটা বলেই পুতুলের গালে একটা সজোরে থাপ্পড় মেরে দিল প্রিয়া। গালে চড় খেয়ে পুতুল ব্যথায় ডুকরে কেঁদে ওঠে। প্রিয়া নিজের বান্ধবীকে ইশারা করে ওঠে। সবাই মিলে পুতুলকে ধরে ভার্সিটি গেটের বাইরে ছুঁড়ে মারে। পুতুল পড়ে গিয়ে হাতে কনুইয়ে ভীষণ রকমের ব্যথা পায়। ফলে জোরে জোরে কাঁদতে থাকে। তখন গেটের আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র সিকিউরিটি গার্ড ছাড়া। ভদ্রলোক পুতুলের এই অবস্থা দেখে ছুটে এসে নিজের ভাষায় বলে ওঠে, আমি আপনাকে আগেই নিষেধ করতে চেয়েছিলাম। যখন রওশাদ স্যারের নাম আপনার মুখে শুনেছি, তখন চেয়েছিলাম আপনাকে নিয়ে যেতে তার কাছে। তবে তা হওয়ার আগে আপনি ওই মেয়েগুলো নজরে পড়েছেন। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি রওশাদ স্যারকে এক্ষুনি ডেকে আনছি। কথাগুলো বলে লোকটি ভিতরে চলে যায় রওশাদ স্যারকে ডাকার জন্য। এদিকে পুতুল তার যার দিকে তাকিয়ে আছে পানি ভরা চোখে। কারণ পুতুল সিকিউরিটি গার্ডের কোনো কথাই বুঝে উঠতে পারেনি। পুতুল এবার চোখ মুছে উঠে দাঁড়ালো। বিশাল ভার্সিটির দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলে উঠল, একটা পচা স্কুল! যেমন এখানকার লোকগুলো পচা, তেমন স্কুলটাও পচা। আর আসবো না এখানে। কথাটা বলেই পুতুল দৌড়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় চলে আসে। আশেপাশে এত গাড়ি ঘোড়া দেখে পুতুল বেশ ভয় পেয়ে যায়। দিক বিদিক হয়ে রাস্তার মাঝে চলে আসে। আশেপাশে গাড়ির ড্রাইভাররা জোরে জোরে হর্ন বাজাতে বাজাতে ইংরেজিতে পুতুলকে অনেক কথা শোনাতে থাকে। এদিকে পুতুল তাদের কোনো শব্দই বুঝে উঠতে পারে না। তার উপর এত লোক, এত গাড়ি, এত শব্দের জন্য পুতুল টমাটাইজ হয়ে কান দুটো ধরে চেপে ধরে কাঁদতে লাগে বসে বসে। সিকিউরিটি গার্ডের কথা শুনে রওশাদ বুঝতে পারে হয়তো পুতুল এসেছে এখানে। রওশাদ চিন্তিত হয়ে তড়িঘড়ি করে সিকিউরিটি গার্ডের সাথে মেন গেটে চলে আসে। কিন্তু সেখানে পুতুল নেই। রওশাদ চারিদিকে তাকিয়ে পুতুলকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। পায় শুধু নিচে পড়ে থাকা একটা পুতুল। তখন সিকিউরিটি গার্ডই রওশাদকে বলে ওঠে, স্যার, মেয়েটা এক্ষুনি এখানেই ছিল, এখানে বসেই কাঁদছিল। বললাম এখানে অপেক্ষা করতে। হয়তো ওই মেয়েগুলো আবারও মেয়েটাকে নিয়ে গেছে গুলি করার জন্য। রওশাদ সিকিউরিটির কথাটা শুনেই স্তব্ধ হয়ে যায়। সিকিউরিটি গার্ডের কলার চেপে ধরে জিজ্ঞেস করে ওঠে, কোন মেয়েগুলোর কথা বলছেন আপনি? আর আবার বুলি করেছে মানে? কোথায় নিয়ে গেছে তাকে? সিকিউরিটি গার্ডটি এবার একটু ইতস্তত বোধ করে সবকিছু রওশাদকে খুলে বলল। রাগে রওশাদের হাতের মুঠো শক্ত হয়ে যায়। সিকিউরিটি গার্ডের কথা শুনে রওশাদ বড় বড় পা ফেলে ক্লাসে চলে আসে। এদিকে ক্লাসে প্রিয়া বসে তার বান্ধবীদের সাথে কথা বলছে। রওশাদ এসে প্রিয়ার সামনে এসে দাঁড়ায়। রওশাদকে দেখে প্রিয়া বেশ খুশি হয়ে বলে ওঠে, স্যার কিছু বলবেন? এদিকে রওশাদ তাতে দাঁত চেপে বলে ওঠে প্রিয়াকে, তোকে তো আমি পরে দেখে নেব, আগে তুই এটা বল পুতুল কোথায়? প্রিয়া তখন প্রত্যুত্তর করে বলে ওঠে, পুতুল? কে আবার পুতুল? আমি তো কোনো পুতুলকে চিনি না। প্রিয়ার কথাটা শেষ হওয়ার সাথে সাথে রওশাদ প্রিয়ার গালে কষিয়ে একটা থাপড় বসিয়ে দেয়। প্রিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে রওশাদের দিকে। আশেপাশের সকল স্টুডেন্টরাও অবাকে হয়ে তাকিয়ে আছে রওশাদের দিকে। রওশাদের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রিয়া ভয়ে থরথর করে কাঁপছে। থাপ্পড়টা এত জোরে পড়েছে যে প্রিয়ার মাথা পর্যন্ত ঘুরছে। রওশাদ দাঁতে দাঁত চেপে আবারও বলে ওঠে প্রিয়াকে, আই ওয়ান্ট ইউ। বল পুতুল কোথায়? কি করেছিস ওর সাথে তুই? প্রিয়া তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি সত্যি বলছি স্যার, আমি জানতাম না ওই মেয়েটা সত্যি আপনার আত্মীয় হয়। এখন মেয়েটা যে কোথায় আমি তাও জানি না। কথাটা শোনা মাত্রই রওশাদ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে মারতে যায় প্রিয়াকে। কিন্তু এবার সিকিউরিটি গার্ড তার হাত ধরে বলে ওঠে, স্যার এখন এসবের সময় নেই, আপনি মেয়েটাকে আগে খুঁজে বের করুন, কোথায় আছে কে জানে। সিকিউরিটি গার্ডের কথা শুনে শান্ত হয়ে যায় রওশাদ। প্রিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি তোমাকে পরে দেখে নেব, তুই কি করে এই ভার্সিটিতে টিকে থাকিস তা আমি দেখে নেব। কথাটা বলেই রওশাদ নিজের কোটের হাতা গোটাতে গোটাতে হন হন করে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। এদিকে প্রিয়া কাঁদতে কাঁদতে ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। রাস্তাটা পুরো শুনশান, আশেপাশে কোনো গাড়ি ঘোড়া বা মানুষের ছিটেফোঁটাও নেই। মেন রাস্তা থেকে লোকজনের বকা শুনে পুতুল দৌড়ে সেখান থেকে চলে আসে। তবে এখন রাস্তা হারিয়ে ফেলেছে। এখন পুতুল রাস্তায় বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতে করতে বলে ওঠে, কোথায় তুমি পুতুল বর? আমাকে নিয়ে যাও না এখান থেকে, আমার খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর পুতুল আবার চোখের পানি মুছে উঠে দাঁড়ায়
আর ছুটতে শুরু করে রাস্তার মাঝ বরাবর। উদ্দেশ্য ঠিক যেভাবে দৌড়ে রাস্তা হারিয়ে ফেলেছে সেভাবেই দৌড়ে রাস্তা খুঁজে পাবে। এখন অবুঝ পুতুলের মাথায় এটাই বুদ্ধি খেলেছে। হঠাৎ শুনশান রাস্তা বুক ছেড়ে একটি গাড়ি হাই স্পিডে আসতে থাকে। একটু হলেই পুতুলকে ধাক্কা মারতো। তবে পুতুল কোনো মতে লাফ দিয়ে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে আছে। এবার পুতুলের পায়ে ব্যথা পায়। পুতুল ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের পা দেখতে থাকে। সব জায়গায় রক্ত জমে আছে তার। গাড়ির ভেতরে বসে আছে একজন সুদর্শন যুবক। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটি বাংলাদেশি। গাড়ির ভিতরে থাকা ছেলেটি বিরক্ত হয়ে টাকা নিয়ে বের হয়। বিদেশের রাস্তায় একটি কমন বিষয়, গাড়ির সামনে কেউ অ্যাক্সিডেন্টে অভিনয় করে এভাবে টাকা দাবি করা হয়। ছেলেটি মনে করে এই মেয়েটাও হয়তো টাকা দাবি করতেই এগুলো করেছে, তাই টাকাগুলো পুতুলের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ নিজের পাশে এতগুলো টাকা পড়ে থাকতে দেখে পুতুল অবাক হয়ে যায়। মাথা নিচু করে এক এক করে সব টাকাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে গুটি গুটি পায়ে ছেলেটির দিকে এগিয়ে আসে। অচেনা একটা লোককে দেখে পুতুল ভীষণ ভয় পায়। কোনো মতে জামা শক্ত করে মনে একটা সাহস জুগিয়ে টাকাগুলো ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, আঙ্কেল, তোমার টাকাগুলো পড়ে গিয়েছে, এই নাও তোমার টাকা। ছেলেটি এতক্ষণ সানগ্লাস পরে গাড়িতে হেলান দিয়ে অন্যদিকে মুখ করেছিল, কিন্তু পুতুলের মুখে আঙ্কেলের ডাক শুনে ছেলেটি নাক মুখ কুঁচকে পুতুলের দিকে তাকিয়ে থা হয়ে যায়। পুতুলের ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে, চোখে পানি টলমল করছে। ছেলেটি পুতুলের দিকে তাকিয়ে একটি ঢোক গিরে শক্ত গলায় জিজ্ঞেস করে ওঠে, ইউ স্টুপিড গার্ল, আমাকে কোন দিক দিয়ে তোমার আঙ্কেল বলে মনে হয়? চুপচাপ পুতুল টাকাগুলো ছেলেটির গাড়িতে রেখে বলে ওঠে, বাবা বলেছে অন্যের টাকা নেওয়া একদম উচিত না। পচা মানুষেরা অন্যের টাকা চুরি করে। আর দেখো, আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়েছি আঙ্কেল। বলো আমি ভালো মানুষ না? পুতুলের মুখে এরকম কথা শুনে ছেলেটি এবার বুঝেই যায় মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন। ছেলেটি একটা দীর্ঘশ্বাস ফেলে পুতুলের গাল টেনে বলে ওঠে, তোমার বাড়ি কোথায় মেয়ে? আর তোমার বাবা মা কোথায়? পুতুল এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে ওঠে, আমি জানি না কোথায় তারা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি আমাকে আমার পুতুল বরের কাছে নিয়ে চলো না প্লিজ। যদি আমাকে আমার পুতুল বরের কাছে নিয়ে যাও তাহলে তোমাকে আমি অনেক চকলেট কিনে দেব, প্রিঙ্কি প্রমিস। পুতুলের কথা শুনে ছেলেটি এবার হেসেই দেয়। পুতুলকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তবে এই পুতুল বরটাকে? পুতুল প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে ছেলেটির দিকে। সুইজারল্যান্ডের রাতটা একদম অন্যরকম, নিস্তব্ধ। শহরে আলোয় ঢাকা এই আকাশের নিচে একদল মানুষ ছুটে বেড়াচ্ছে, রওশাদ, সেজেল, জায়েদ এবং ক্যাসপার। তাদের চোখে মুখে রয়েছে অগাধ ক্লান্তি, কিন্তু চোখে আছে একটাই লক্ষ্য, পুতুলকে খুঁজে বের করা। রওশাদ গাড়ির স্টিয়ারিং চেপে বসে আছে, গলাটা তার শুকনো, আর মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারংবার, পুতুল এখন কোথায় আর কিভাবে আছে? সেজেল পাশে বসে শান্তভাবে বলে উঠল, রওশাদ, আমাদের এবার পুলিশের সাহায্য নেওয়া উচিত। অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, আরো বেশি সময় নষ্ট করলে বিপদ হতে পারে। রওশাদ ঠোঁট কামড়ে বলে ওঠে, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি পুতুলের ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে পারিনি। পুতুলের যদি কিছু একটা হয়ে যায় আমি তাহলে কি করব? আমি যে আর বাঁচবো না। গাড়ির পেছনে যাই চুপচাপ বসে আছে আর বেশ রেগেই বলে ওঠে রওশাদকে, ভাই, এভাবে নিজেকে দোষ দিস না। পুতুল হারিয়ে গেছে, এটা আমাদের সবার দোষ। এখন এসব ভেবে লাভ নেই, আর সময়ও নেই। আমাদের পুতুলকে এখনই খুঁজে বের করতে হবে। সেজিলের কথা শুনে রওশাদ সাথে সাথে গাড়িটা ঘুরিয়ে নেয়। দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ক্ষেপে রয়েছে। সেজিল এবার নরম গলায় বলে ওঠে রওশাদকে, রওশাদ, কাম ডাউন, ওকে আমরা খুঁজে পাবো। তুই এত ভেঙে পড়লে কি করে হবে বল? রওশাদ মাথা নিচু করে বলে ওঠে, ও একা আছে, ভয় পেয়েছে, ঠান্ডায় কাঁপছে হয়তো। আমার পুতুলটা না কাঁদলে বড্ড বুকে যন্ত্রণা হয়, আমি সহ্য করতে পারছি না আর। কথাগুলো বলতে বলতে রওশাদের চোখে জল চলে আসে, মুখ ফিরিয়ে নেয় যাতে কেউ না দেখতে পারে তার চোখের জল। গাড়ির জানালার প্রতিফলিত হয় রওশাদের মুখ, ক্লান্ত ব্যথিত, তার উপরে চিন্তায় জর্জরিত একজন মানুষ। গাড়িটি হাইওয়ে ছাড়িয়ে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যায়। নিচে তুষার চাদর আর উপরে আকাশে ভাসমান চাঁদ। রওশাদ বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছে, উদ্দেশ্য পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে পৌঁছাতে চারজন মিলে একসাথে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে।
পুলিশ স্টেশনে ঢুকতেই রওশাদ অবাক হয়ে যায়।